বন্ধুরা, শুরুতে একটি বিষয় একেবারে পরিষ্কার করে দেওয়া ভালো। ইরান হারবে না। এর অর্থ কিন্তু এই নয় যে ইরান এই যুদ্ধে জিতে যাবে। প্রযুক্তি, সামরিক সক্ষমতা কিংবা অর্থনৈতিক শক্তির বিচারে আমেরিকা এবং ইসরায়েলের মতো পরাশক্তির সাথে ইরানের আসলে কোনো তুলনাই চলে না। ইরান নিজের এই সীমাবদ্ধতার কথা খুব ভালো করেই জানে, আর ঠিক এই কারণেই তারা সরাসরি যুদ্ধে জয়ের চেষ্টা না করে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ ভিন্ন এক রণকৌশল সাজিয়েছে, যা এখন এই সংঘাতের গতিপথ নির্ধারণ করে দিচ্ছে। তাদের বর্তমান কৌশলটি হলো শত্রুপক্ষের যুদ্ধের ব্যয় এবং ক্ষয়ক্ষতি এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যাতে আমেরিকা বা ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করলেও সেই জয় তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। সহজ কথায়, ইরান এমন এক পরিস্থিতি তৈরি করতে চাইছে যেখানে প্রতিপক্ষের জয় এতটাই ব্যয়বহুল বা কস্টলি হবে যে তারা শেষ মুহূর্তে গিয়ে ভাবতে বাধ্য হবে, এত বিশাল মূল্য চুকিয়ে পাওয়া এই জয়ের আদৌ কোনো অর্থ আছে কি? সামরিক পরিভাষায় একে বলা হয় পিওরিক ভিক্টরি। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, পরাশক্তির বিপক্ষে দাঁড়িয়ে ইরান ঠিক কিভাবে এই অসাধ্য সাধন করছে? ডুমসডে হ্যান্ড হলো রাশিয়ার একটি বিশেষ এবং অত্যন্ত গোপনীয় পারমাণবিক অস্ত্র পরিচালনার ব্যবস্থা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সিস্টেমটিকে এমনভাবে তৈরি করেছেন যাতে দেশের শীর্ষ নেতৃত্বের অবর্তমানেও শত্রুপক্ষের ওপর পারমাণবিক হামলা নিশ্চিত করা যায়। যুদ্ধের সময় যদি রাশিয়ার প্রেসিডেন্টের ওপর কোনো হামলা হয় এবং তার কিছু হয়ে যায়, এবং যদি 24 ঘন্টার মধ্যে কমান্ড সেন্টারে কোনো বার্তা বা মেসেজ না পৌঁছায় যে প্রেসিডেন্ট কেমন আছেন বা তার কি হয়েছে, তখন এই ডুমসডে হ্যান্ড সিস্টেমটি নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি পারমাণবিক অস্ত্রগুলোকে অ্যাক্টিভ করে দেবে। এরপর কোনো মানুষের নির্দেশ ছাড়াই এই পারমাণবিক মিসাইলগুলো সরাসরি আমেরিকা বা আক্রমণকারী শত্রু দেশের উপর গিয়ে আঘাত আনবে। ভাবছেন রাশিয়ার কথা কেন বলছি? রাশিয়ার ডুমসডে হ্যান্ডের স্বয়ংক্রিয় প্রতিশোধের ধারণাটি যেমন রোমাঞ্চকর, ঠিক তেমনই চিন্তাভাবনা থেকে ইরান তৈরি করেছে তাদের নিজস্ব এবং অনন্য এক সামরিক কৌশল, মোজাইক ডিফেন্স সিস্টেম। বন্ধুরা, যে কোনো দেশের বিরুদ্ধে যখন সামরিক যুদ্ধ শুরু হয় তখন শত্রুপক্ষের প্রথম টার্গেট কী থাকে? সেই দেশের শীর্ষ নেতৃত্ব, শীর্ষ সামরিক ঘাঁটি, এয়ারফোর্স এবং নেভিকে ধ্বংস করা। কারণ একবার যদি কমান্ড দেওয়ার মতো শীর্ষ নেতারা মারা যান, তবে যুদ্ধ জয় করা অনেক সহজ হয়ে যায়। কে কাকে নির্দেশ দেবে সেটাই তখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। ঠিক এই কৌশলটি আমেরিকা এবং ইসরায়েল প্রয়োগ করেছিল ইরানের ওপর। গত 28শে ফেব্রুয়ারি 2026 যখন যুদ্ধ শুরু হয়, তখন তাদের প্রথম লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব, যে স্থানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মিটিং করছিলেন, সেখানে বোমা ফেলা হয়। এই হামলায় আয়াতুল্লাহ খামেনি সহ প্রায় 40 জন মানুষের মৃত্যু হয়। শুধু তাই নয়, ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস IRGCর শীর্ষ কমান্ডার সেই হামলায় নিহত হন। সাধারণ হিসাবে শীর্ষ নেতা এবং সেনা প্রধানরা মারা গেলে যে কোনো দেশের সেনাবাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়ার কথা, তাই না? কিন্তু 28শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত প্রায় 15 দিন পেরিয়ে গেলেও ইরান এখনও আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ভেবেছিলেন যে এটি একটি খুব ছোট্ট যুদ্ধ হবে এবং দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু 10ই মার্চ তিনি নিজেই এক প্রেস কনফারেন্সে স্বীকার করেন যে এই লড়াই তার ধারণার চেয়েও অনেক বেশি দীর্ঘ হতে পারে। তিনি আরও জানান যে ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইলের যে হিসেব তাদের কাছে ছিল, বাস্তবে তার চেয়ে অনেক বেশি মিসাইল ইরানের কাছে রয়েছে। তাই প্রশ্ন ওঠে, শীর্ষ নেতৃত্বের পতনের পরেও ইরান কিভাবে টিকে আছে? বন্ধুরা, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় 70টি দেশে সামরিক হামলা করেছে, আর যদি সরকার বদল বা রেজিম চেঞ্জকে হিসেবে ধরি তবে এই সংখ্যা প্রায় 100 ছুঁয়ে যাবে। কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর জেফ্রি ডি স্যাক্সের রিপোর্ট অনুযায়ী 1947 থেকে 1989 সালের মধ্যেই আমেরিকা 70টি আলাদা আলাদা দেশে রেজিম চেঞ্জের জন্য অপারেশন চালিয়েছে। 1989 থেকে 2026 সালের এই যুদ্ধের আগ পর্যন্ত তারা আরও ডজন খানেক দেশে এই কাজ করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, সুদান, ইরান, ইউক্রেন, জর্জিয়া, হাইতি, ভেনেজুয়েলা এবং পাকিস্তান। পাকিস্তানের ইমরান খানের সরকার পতনের পেছনেও সিআইএর হাত ছিল।
ইরান ইরাক যুদ্ধ এবং পরবর্তীতে ইরাক ও আফগানিস্তানে আমেরিকার হামলা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিল ইরান। তারা দেখেছিল আমেরিকা যখনই কোনো দেশে হামলা করে তখন তাদের প্রথম লক্ষ্যই থাকে শত্রু দেশের শীর্ষ নেতৃত্ব, সামরিক ঘাঁটি এবং সেনাপ্রধানদের ধ্বংস করে দেওয়া। যেমনটা আমরা আগেই জেনেছি, এর প্রধান উদ্দেশ্যই হলো নির্দেশদাতা এবং নির্দেশ পালনকারীর মধ্যেকার যোগাযোগের চেইন বা শৃঙ্খল সম্পূর্ণ কেটে দেওয়া, যাতে প্রতিপক্ষ পঙ্গু হয়ে পড়ে। 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনি যখন ইরানের সর্বোচ্চ নেতা হন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তেলের এই খেলায় আমেরিকা একদিন ইরানের দিকেও নজর দেবে। তখন তিনি ভাবেন, যদি কখনো তেহরানে বড় হামলা হয় এবং পুরো শীর্ষ নেতৃত্ব শেষ হয়ে যায়, তবে ইরানকে বাঁচাবে কে? কিভাবে গড়ে উঠবে মোজাইক ডিফেন্স? এই ভবিষ্যৎ বিপদের কথা মাথায় রেখেই খামেনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস মানে IRGC-কে নতুনভাবে ঢেলে সাজায়। আমেরিকায় যেমন 50টি রাজ্য আছে, তেমনি ইরানের রয়েছে মোট 31টি রাজ্য বা প্রদেশ। খামেনির নির্দেশে এই 31টি রাজ্যের প্রতিটিতে IRGC-র একটি করে স্বাধীন ইউনিট তৈরি করা হয়। স্বাভাবিক এবং শান্তিকালীন সময়ে এদের কাজ ছিল সাধারণ মানুষকে নিয়োগ করা এবং যুদ্ধের বিভিন্ন কৌশলের উপর ট্রেনিং দেওয়া। কিন্তু যুদ্ধকালীন সময়ে এই সিস্টেমটি একটি বিশেষভাবে কাজ করে। যতক্ষণ ইরানের শীর্ষ নেতৃত্ব অক্ষত আছেন এবং নির্দেশ দিচ্ছেন, ততক্ষণ ইউনিটগুলোর সরাসরি কোনো অ্যাকশন নেওয়ার কাজ নেই। কিন্তু যদি কখনো তেহরানে হামলা হয় এবং সেনা প্রধান বা শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেই মোজাইক সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। এই এমার্জেন্সি অবস্থায় 31টি রাজ্যের IRGC প্রধানরা নিজেরাই একজন স্বাধীন জেনারেলে পরিণত হয়। কার উপর, কখন এবং কিভাবে মিসাইল বা ড্রোন হামলা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ ক্ষমতা তাদের হাতে চলে আসে। এর জন্য তাদের আর তেহরানের সরকার, প্রেসিডেন্ট বা শীর্ষ IRGC নেতাদের কোনো অনুমতির প্রয়োজন হয় না। এই কারণেই আপনারা দেখেছেন যে যুদ্ধের পর ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন যে তারা UAE, সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতে হামলা করবে না। কিন্তু প্রেসিডেন্টের এই বক্তব্যের কিছুক্ষণ পরেই ওই দেশগুলোতে মিসাইল পড়েছে, কারণ তেহরান এখন আর কোনো কন্ট্রোলেই নেই। হয়তো কোনো এক রাজ্যের IRGC প্রধান মনে করেছেন যে গলফ দেশগুলোতে হামলা করা উচিত, তাই তিনি একাই হামলা চালিয়ে দিচ্ছেন। এই বিকেন্দ্রীভূত সিস্টেমের কারণেই ইরানকে হারানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইরান এই যুদ্ধ জিতবে না, তাই তাদের মূল লক্ষ্য হলো তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এমন চরম বিশৃঙ্খলা তৈরি করা যাতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং উৎপাদনে বড় ধরনের ধস নামে। এর পেছনের সমীকরণটা খুব সহজ। বিশ্বে যদি তেলের ঘাটতি দেখা দেয়, তবে প্রতিটি দেশের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এই বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয়ের মুখেই ভারত, চীন বা ইউরোপের দেশগুলো বাধ্য হয়ে আমেরিকা এবং ইসরায়েলের ওপর যুদ্ধ থামানোর জন্য প্রবল চাপ সৃষ্টি করবে। ইরানের এই সুদূর প্রসারী কৌশলের ভয়াবহ ফল ইতিমধ্যেই আমরা দেখতে শুরু করেছি। ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিরাট ধাক্কা লেগেছে। পরিসংখ্যান বা স্ট্যাট দিয়ে বিষয়টা বোঝাই, তাহলে বুঝবেন পরিস্থিতি আসলে কতটা ভয়ঙ্কর। পুরো বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ অয়েল চোক পয়েন্ট হলো এই হরমুজ প্রণালী। প্রতিদিন প্রায় 20 থেকে 21 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই জলপথ দিয়ে পার হয়, যা পুরো বিশ্বের মোট তেলের চাহিদার প্রায় 20 থেকে 21%। শুধুমাত্র ভারতবর্ষের 40% তেল এই স্ট্রেট থেকেই পার হয়। শুধু তেল নয়, বিশ্বের মোট LNG-র মানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই পথ দিয়েই পরিবহন করা হয়। সবচেয়ে ভয়ের বিষয় হলো ওমান এবং ইরানের মাঝখানে অবস্থিত এই জলপথটি তার সবথেকে সরু অংশে মাত্র 21 মাইল চওড়া, আর এর মধ্যে বিশাল বিশাল তেলের জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট লেনটি মাত্র 2 মাইল চওড়া, যেখানে ইরান এখন মাইনিং বিছিয়ে রেখেছে।
ফলে জাহাজ যখনই এখান থেকে যাওয়ার চেষ্টা করছে তা ধ্বংস হচ্ছে। এই কারণেই এই যুদ্ধের প্রভাব থেকে আমাদের দেশও মুক্ত নয়। আজ আমাদের দেশের বিভিন্ন অংশে দ্রুত এই গুজব ছড়িয়ে পড়েছে যে তেল ফুরিয়ে যাচ্ছে। আতঙ্কে মানুষ পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমাচ্ছে এবং গ্যাস ফুরিয়ে যাওয়ার ভয়ে জোর করে গ্যাস সিলিন্ডার ভর্তি করার চেষ্টা করছে। গ্যাসের এই তীব্র সংকটের কারণে বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে ইতিমধ্যে বহু হোটেল এবং রেস্তোরাঁও বন্ধ হয়ে যাচ্ছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রাপ্যতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। দিন শেষে এই পুরো খেলাটাই আসলে জ্বালানি বা শক্তির, যার হাতে বিশ্বব্যাপী জ্বালানির নিয়ন্ত্রণ যত বেশি, আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে সেই তত বেশি ক্ষমতাধর। জানলে অবাক হবেন, বিশ্বের সব থেকে বেশি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়, প্রায় 303 বিলিয়ন ব্যারেল। কিন্তু আমেরিকা তাদের উপর এমন নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে যে তারা সেই তেল তুলতে বা বিক্রি করতে পারে না। জানুয়ারিতে আমেরিকা সরাসরি ভেনেজুয়েলায় ঢুকে সেখানকার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসে। ভেনেজুয়েলার পর দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব 267 বিলিয়ন ব্যারেল এবং তৃতীয় স্থানে রয়েছে এই যুদ্ধে লিপ্ত ইরান। এই মুহূর্তে ইরানের কাছে এত তেল আছে যে প্রতিদিনের বর্তমান চাহিদা মেটানোর পরেও আগামী 290 বছর তাদের তেলের মজুদ শেষ হবে না। ইরান গ্যাসের ক্ষেত্রেও বিশ্বের দ্বিতীয় স্থানে। আমেরিকা কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে গেছে তা নিশ্চয়ই আর বোঝাতে হবে না। অন্যদিকে ইসরায়েল এই যুদ্ধে নেমেছে একদম স্পষ্ট এবং সুনির্দিষ্ট এক ছক নিয়ে। তাদের সমীকরণটা খুব সোজা। তারা কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ইরানকে একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ বা নিউক্লিয়ার স্টেট হিসাবে মাথা তুলে দাঁড়াতে দিতে রাজি নয়। ইসরায়েলের চোখে একটি স্বাধীন, শক্তিশালী, সার্বভৌম ইরানের কোনো জায়গা নেই। তাদের আসল লক্ষ্য হলো বর্তমান শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলে সেখানে একটি পাপেট সরকার বসানো। তাদের রিমোট কন্ট্রোল থাকবে সরাসরি তেল আবিব এবং ওয়াশিংটনের হাতে, ঠিক যেমনটা তারা অতীতে বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে করার চেষ্টা করেছে। এটার লোকানো নেই যে তেলের কারণে আমেরিকা অনেক যুদ্ধ করেছে, কিন্তু কেন? আমেরিকার নিজের কাছে কি তেল নেই? অবশ্যই আছে। আমেরিকার কাছে 48 বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। কিন্তু এখানে একটা বড়সড় টুইস্ট আছে। অপরিশোধিত তেল মূলত দুই ধরনের হয়, হালকা তেল এবং ভারী তেল। হালকা তেল রিফাইন করা সহজ এবং এর দামও বেশি। আমেরিকার কাছে যে তেল আছে তা হলো উন্নত মানের হালকা তেল, কিন্তু আমেরিকার কাছে থাকা রিফাইনগুলো অনেক আগে তৈরি, যা মূলত ভারী তেল শোধন করার জন্য বানানো হয়েছিল। তাই আমেরিকা এক অদ্ভুত ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগায়। তারা নিজেদের দামি হালকা তেল না তুলে সারা বিশ্ব থেকে সস্তায় ভারী তেল কেনে। সেই ভারী তেল নিজেদের দেশে রিফাইন করে চাহিদা মেটায়, আর নিজেদের মজুত করা দামি হালকা তেল চড়া দামে বিশ্বের অন্যান্য দেশে বিক্রি হয়, যেখানে বর্তমানে ভারতের নামও যুক্ত হচ্ছে। এর ফলে তাদের দুদিক থেকেই লাভ হয়। এর সাথে যুক্ত হয়েছে ডলারের শক্তি। বিশ্বের 90% বেশি তেলের লেনদেন হয় ডলারে, যাকে পেট্রো ডলার বলা হয়। এই পেট্রো ডলারের অহংকারেই আমেরিকা সারা বিশ্বে দাদাগিরি করে এবং যে সরকার তাদের অপছন্দ তাদের ছুঁড়ে ফেলে দেয়। আপাতত ইরানের এন্ড গেম বা চূড়ান্ত লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $200 নিয়ে যাওয়া। কারণ তারা জানে তেলের দাম এই পর্যায়ে পৌঁছালে সারা পৃথিবী কাঁপতে শুরু করবে, বিশ্বের বড় বড় অর্থনীতি ধসে পড়তে শুরু করবে, যে কারণে আমেরিকা এবং ইসরায়েলের ওপর পশ্চিমা বিশ্ব এমনিতেই যুদ্ধ থামানোর জন্য প্রবল চাপ সৃষ্টি করবে। কিন্তু পরাশক্তির এই ইগোর লড়াই, আধিপত্য বিস্তার আর কূটনীতির দাবা খেলায় সবথেকে বেশি পিছতে হচ্ছে কাদের? আমার আর আপনার মতো সাধারণ মানুষদের। বিশ্বের এক প্রান্তে চলা এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে আমাদের রান্নাঘরে, যাতায়াতে এবং দৈনন্দিন খরচে। এই চরম অস্থিতিশীল পরিস্থিতিতে প্রতিদিনের জীবনযাত্রা স্বাভাবিক এবং বাধাহীনভাবে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের জন্য সবথেকে বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তেলের দাম বাড়ার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, যার পুরো ধাক্কাটাই এসে লাগবে আমাদের পকেটে। আপনাদের কি মনে হয় ইরানের এই মোজাইক ডিফেন্স, তার তেলের রাজনীতি কি শেষ পর্যন্ত তাদের এই অসম যুদ্ধে টিকে থাকতে সাহায্য করবে, নাকি ইসরায়েল ও আমেরিকা তাদের পাপেট সরকার বসানোর ব্লু প্রিন্টে জয়ী হবে? কমেন্ট সেকশানে আপনাদের তীক্ষ্ণ এবং মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ে দেখি।